জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক, আর আপনাদের সঙ্গে আছে আমি সানিম রিথা। নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামাত ইসলামী। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ায় জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়। এদিকে এই ঘটনায় জামাত নেতার এমপি পদ বাতিল হতে পারে এ বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। বিকালে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে বিবৃতিতে জানানো হয়, বহিষ্কারের বিষয়ে উল্লেখ করা হয় গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী জামায়াতের এমন সিদ্ধান্ত। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। এদিকে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে বহিষ্কার হলেই এমপি পদ বাতিল হওয়ার নিয়ম নেই, তবে এমন ঘটনায় ইসির পরামর্শ চাওয়া হলে পদ না থাকার সিদ্ধান্ত নেয়ার ইখতিয়ার আছে নির্বাচন কমিশনের। এদিকে জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জোবায়ের জানিয়েছেন, বৃহস্পতিবার গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য বাতিল চেয়ে ইসিতে চিঠি দেবেন তারা। এদিকে হত্যা চেষ্টার অভিযোগে সদ্য বহিষ্কৃত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন তার ব্যক্তিগত গাড়ি চালক ওবায়দুর রহমান। মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি জামায়াতে এমপির ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসে জড়িত সন্দেহে গাড়ি চালককে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এই অভিযোগে ২১ জুলাই রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করেন ওবায়দুর রহমান। মামলা দায়েরের পর আমিনুর রহমান নামের একজনকে ফার্মগেট থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলার অপর আসামিরা হলেন মাসুম বিল্লাহ, মোহতাসিম বিল্লাহ ও রাকিবুল হাসান। আগামী ৪৮ দিনের মধ্যে জ্বালানি তেলের সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়। সম্প্রতি জ্বালানি সংকট নিয়ে ছড়িয়ে পড়া খবরের কোনো ভিত্তি নেই বলেও জানান জ্বালানির যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২৫ দিনের ফার্নেস অয়েল এবং ২০ দিনের জেট ফুয়েল মজুদ রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে ৩১ জুলাইয়ের মধ্যে দেশে আসছে আরও ১,৮০,০০০ টন ডিজেল। এছাড়া আগামী আগস্ট মাসে আরও ২,৪০,০০০ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা বা যুদ্ধ পরিস্থিতি নিয়েও কোনো উদ্বেগের কারণ নেই বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। সম্প্রতি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখায় গ্যাসের সাময়িক সমস্যা তৈরি হয়েছে, তবে মেরামতের কাজ চলছে এবং আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি। আমরা লক্ষ্য করছি যে আমরা শুধু কেবল এটার ভিকটিমই হতে পারি। কোনো রকম সংকট আমাদের কাছে এই মুহূর্তে নেই। আমাদের আজকের দিনে অকটেন আছে ৩৬ দিনের, পেট্রোল আছে ২০ দিনের, ফার্নেস অয়েল আছে ২৫ দিনের এবং জেট ফুয়েল আছে ২০ দিন। ফলে নর্মালি আমাদের যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি। আর আমাদের সাপ্লাই চেইনে পর্যাপ্ত সাপ্লাই চেইন আছে আমাদের, যেটা দিয়ে আমাদের আগামী জুলাই আগস্ট মাস পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। দেশে ১৭০০ মিলিয়ন ঘনফুট চাহিদার মধ্যে ২০০ মিলিয়ন গ্যাসের সংকট রয়েছে বলে জানিয়েছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি নিরাপত্তা রূপান্তর শীর্ষক বৈঠকে কথা বলে তিনি। জ্বালানি মন্ত্রী বলেন, সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগ বাড়ানো সহ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। জবাবদিহিতা নিশ্চিতে খুচরা বিদ্যুৎ বিতরণে বেসরকারি খাতের হাতে ছেড়ে দিতে চায় সরকার। টোটাল ফ্র্যাঞ্চাইজ এরিয়ার মধ্যে আমার ১২-১৩টা জেলা আছে, যতগুলো মানে ইন্ডাস্ট্রি আছে সেগুলোকে যদি আমি স্মুথলি অপারেট করতে চাই, আমার গ্যাসের ডিমান্ড হচ্ছে ২২০০ মিলিয়ন কিউবিক ফিট। তো সেই জায়গার মধ্যে আমি যদি ১৭০০ পাই তাহলে স্মুথলি মোটামুটি চালাতে পারি। এখন যদি আজকে যদি দেখেন, এই সকালে মিটিং করে আসলাম, একটা এলএনজি টার্মিনাল বন্ধ, স্পেশালি গাজীপুর এরিয়াটা খুবই গ্যাস ক্রাইসিস চলছে। আমি যদি এইভাবে যেতে পারি, যদি আর আমাদের এন্টারপ্রেনার যে আগে আসে, যদি এখানে আমি গভর্নমেন্টের কাছে রাখছি না, এই জন্যই গভর্নমেন্ট নিলে বকেয়া থাকে ৬৯,০০০ কোটি টাকা অলরেডি বকেয়া আছে আপনাদের। তো সেই জন্য দিচ্ছে প্রাইভেট টু প্রাইভেট। চীনের অর্থায়নে নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ৮০% শেষ হওয়ার পরও ব্যয় ১ লাফে ৫৪% বাড়ানো হয়েছে। টাকার হিসেবে খরচ বেড়েছে ৯,৪৯২ কোটি।
৬৩ লাখ টাকা। বুধবার সংশোধিত প্রকল্প প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন পায়। এদিকে একনেকের সভায় ৮ প্রকল্পের অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও খরচ কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বুধবার একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটি প্রকল্পর প্রতিনিয়ত মনিটরিং করতে ড্যাশবোর্ড তৈরি করছে সরকার। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের চলমান ধারাকে সবসময় পর্যবেক্ষণ করছে সরকার। এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয় সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন এবং সেই বিষয়গুলো আজকের সভাতেও প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে নানা ডাইরেক্টিভস আছে, অবজারভেশন আছে। ঢাকা আশুলিয়া যে প্রকল্পের খরচটা এখন বৃদ্ধি পেয়েছে দুটো কারণে। একটা হচ্ছে যে মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট, ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। পোশাক খাতের সংকট সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার। এই খাতে জ্বালানি সংকট সমাধানে নেওয়া উদ্যোগ 1 বছরের মধ্যে দৃশ্যমান হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেলে প্রধানমন্ত্রীর সাথে বিজিএমের প্রতিনিধিদের সাক্ষাৎ শেষে এসব কথা জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, খুব শীঘ্রই সংকট সমাধানে মালয়েশিয়ার সাথে জ্বালানি চুক্তি হবে। স্বল্প সুদে বাংলাদেশ ব্যাংক থেকে তৈরি পোশাক খাতে ঋণের ব্যাপারেও আলোচনা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বন্ধ কারখানা চালু করতে 20,000 কোটি টাকা স্কিম দেবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের ব্যাপারেও কাজ করছে সরকার বলেও জানান বিজিএমইএ সভাপতি। আমাদের যে সমস্যাগুলো সমাধান হওয়া দরকার এটা আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হলো লং টার্ম যে সমস্যার সমাধান, আর হলো শর্ট টার্ম যেটা আমরা চাই ইমিডিয়েটলি সলভ হয়ে যায়। জ্বালানি নিয়ে আমরা কথা বলেছি। উনি বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে জ্বালানি ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান হবে 1 বছরের মধ্যে। শর্ট টার্ম সলিউশনে জ্বালানির ক্ষেত্রে মালয়েশিয়ার সাথে একটা চুক্তি হবে। মালয়েশিয়াতে ছোট করে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে জ্বালানি অর্থাৎ এলএনজির সরবরাহ করা হয়। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয় কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। অভিযোগ করেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো, যা আগের কোনো সরকারই সমাধান করেনি। বলেন, নানা পদক্ষেপ নেওয়ার পরও আনুমানিক 1.5 বছর সময় লাগতে পারে এই সমস্যাগুলোর সমাধানে। উদ্যোক্তারা সরকারকে এই সময় দেবে বলেও জানান বিটিএমএ সভাপতি। সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে তিনি বলেন, গ্যাস, বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন এটা কি আরও কীভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। আমরা মনে করি যে হ্যাঁ, সেক্টরটা ঘুরে দাঁড়াতে পারবে সরকারের যদি সুনজর থাকে এবং আমরা এখন পর্যন্ত তাই দেখছি। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব পুনর্মূল্যায়ন করতে কমিটি করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। রিহ্যাবের সভাপতি জানান, আবাসন খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীকে 6টি প্রস্তাব দিয়েছে রিহ্যাব। ড্যাব সংস্কারের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ড্যাবের মাধ্যমে দেশের আবাসন সংকট মেটানো সম্ভব না। প্রধানমন্ত্রীকে সুউচ্চ ভবন নিয়ে আগ্রহ বাড়াতে পরামর্শ দেন রিহ্যাব নেতারা। বর্তমানে রেজিস্ট্রেশন ফি অনেক বেশি হয়, তা কমিয়ে 5% করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া রাজউক যাতে নিজেই কোনো আবাসন ব্যবসায় না জড়ায় সে আহ্বানও জানানো হয়েছে। বাংলাদেশের রেজিস্ট্রেশন খরচটা ল্যান্ডের যে একটা হচ্ছে হয়রানি হয়, আমাদের যারা ডেভেলপার আছেন তাদের হয়রানি হয়, কষ্ট হয় এবং সেখানে যে রেজিস্ট্রেশন ফিটা এটা আসলে অস্বাভাবিক বেশি।
আমরা এক্সাম্পল দিয়েছি যে এশিয়াতে যে বিভিন্ন দেশের কথা বলেছি, সারাউন্ডিং দেশে চায়না, তারপর মালয়েশিয়া, তারপর থাইল্যান্ড, সেখানে 5% বেশি নাই। সো আমাদের দেশে এটা বেশি। তো এইটাকে কীভাবে অ্যাডজাস্ট করা যায় আমরা এটা বলেছি। আমরা বলেছি এটা কমালেও রাষ্ট্রের আয় কমবে না, কারণ এখন মানুষ বেশি হওয়ার কারণে বিভিন্ন কারণে কিন্তু রেজিস্ট্রেশন করে না, হয় পাওয়ার নিয়ে রাখে অথবা দেরি করে। তো কিন্তু এটা যদি 5% করা তাহলে কিন্তু সবাই রেজিস্ট্রি করবে, আলটিমেট রাষ্ট্রের ইনকাম কিন্তু কমবে না। চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে বেইজিং। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে কথা বলেন দেশটির রাষ্ট্রদূত ইয়েও ওয়েন। রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ঐতিহাসিক ঘটনা। দুই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এই সফর ভূমিকা রাখবে। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ রেড ক্রিসেন্টের মাধ্যমে বন্যায় দুর্গত এলাকার জন্য $1 লাখ মানবিক সহায়তা তুলে দেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে চীনের সুসম্পর্কের নিদর্শন হিসেবে মানবিক সহায়তার অংশ নিয়েছে চীন। Last month, Honorable Prime Minister Tareq Rahman successfully visited China. It is a historical visit during which the leaders of our two countries reached important consensus to jointly building a China-Bangladesh community with a shared future in the new era. This emergency assistance is a concrete implementation of the consensus on improving people's livelihood and a genuine practice of building the Chinese-Bangladesh community with a shared future. বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করল হাব। 3টির মধ্যে সর্বোচ্চ প্যাকেজ 7,91,000 এবং সর্বনিম্ন 5,13,000 টাকা। গেল বছর বেসরকারি বিশেষ হজ প্যাকেজ ছিল 7,50,000 টাকা, যা এবছর করা হয়েছে 7,91,060 টাকা। বেসরকারি 2026-এ সাধারণ হজ প্যাকেজ ছিল 5,50,000 টাকা, যা এবছর 5,95,580 টাকা, যা গতবারের চেয়ে 45,000 টাকা বাড়তি। এছাড়া গত বছর সাশ্রয়ী হজ প্যাকেজ ছিল 5,10,000 টাকা, যা এবছর 5,13,545 টাকা। 15 বছরের নিচে কোনো ব্যক্তি এবছর হজে অংশ নিতে পারবেন না বলেও জানিয়েছে হাব। আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ নির্বাচন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে জনপ্রতিনিধিদের। বুধবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি কথা বলেন। আরও বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হবে। এবছর 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। সরকারি ত্রাণ সঠিকভাবে বন্টনের পরামর্শ দেন তিনি। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বিগত সময় ত্রাণের বরাদ্দ হতো এপ্রিলে, এবার থেকে ত্রাণের বরাদ্দ হবে সেপ্টেম্বর মাসে, যাতে বাকি 4 মাস বন্টনের কাজ শেষ করা হয়। আমরা এবার ঠিক করেছি, আমরা কিন্তু সব জায়গায় আমরা যোগাযোগ করছি যে আপনাদের কি কি দরকার আছে, দরকার লিস্টটা আমাদের কাছে পাঠালে আমরা সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের বরাদ্দ করে দিয়ে দেব, যেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 5টা শুকনা মাস, এই শুকনা মাসে আপনারা কাজগুলি ঠিক মতো করতে পারেন। সামনে আপনাদের কিন্তু নির্বাচন আসছে। আমি আপনাদের বলছি, আমরা এই বছরে না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই পরের দিন নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। কর্তৃত্ববাদী শাসনের পথে গণরায় একমাত্র বাধা, তাই বিএনপি এটিকে পাশ কাটিয়ে চলতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম
পরোয়ার বলেন, জুলাই সনদে গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে গণরায় বাস্তবায়ন থেকে সরে এসেছে দলটি। বিকেলে রাজধানীতে আইনজীবী ঐক্য পরিষদের সেমিনারে মিয়া গোলাম পরোয়ার অংশ নিয়ে আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় বাস্তবায়নকে পরিবর্তিতে একটি বিশেষ কমিটি গঠন করে জনমনে বিভ্রান্তি তৈরি করেছে বিএনপি। জুলাই সনদের ভিত্তিতে হওয়া গণভোটকে অবৈধ বলা হলে সেই প্রক্রিয়ায় গঠিত সরকারের মন্ত্রীরাও বৈধতা হারাবে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। বিভিন্ন কমিটি ও প্রতিষ্ঠানে বিএনপির প্রভাবের অভিযোগ তুলে মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, মুখে সবার আগে বাংলাদেশ বলে হলেও বাস্তবে তাদের অগ্রাধিকার দলীয় স্বার্থ। রাষ্ট্র শাসনের জন্য বিএনপি হয়তো সেই কর্তৃত্ববাদী শাসনের দিকেই যেতে চায়। জুলাই সনদ তার পক্ষে সবচেয়ে বড় বাধা। ওনারা জুলাই সনদ মানবেন বলেন, কিন্তু একদিনও কিন্তু আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী একদিনও বলেনি যে আমরা গণভোটের গণরায় মেনে নেব। তাহলে এই আদেশ যদি অবৈধ হয়, তাহলে আপনার মন্ত্রিত্ব অবৈধ। বাংলাদেশের সংস্কার ব্যবস্থাকে জোরালোভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করবেন বলেও এনসিপির নেতাদের আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বুধবার দুপুরে বাংলা মোটর এনসিপির নিজস্ব কার্যালয়ে মার্কিন দূতাবাসের 3 প্রতিনিধিদের সাথে বৈঠকের পর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানান, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে। সেই চুক্তি সম্পাদনের আগে এনসিপির সাথে মার্কিন দূতাবাসের সাথে কারো আলোচনা হয়নি বলেও জানান তিনি। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি বিবেচনায় দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে বলেও জানান সজীব ভূঁইয়া। জুলাই সনদ বাস্তবায়নে দলের রূপরেখা মার্কিন প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করে এনসিপি। এ সময় সনদ বাস্তবায়ন ও সংস্কার সমর্থন করলেও রাজনৈতিক সংলাপে গুরুত্ব দেন মার্কিন রাষ্ট্রদূত। কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে ইউএস সহ বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মতাদর্শ থাকে, বোঝাপড়া থাকে। তো রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন এবং তারা এটার জন্য সরকার দল জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার বিকেলে সচিবালয়ে এই সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষায়, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্য সহ পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তার দূরদর্শী নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিদায়ী নৌবাহিনীর প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, দিক নির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। নাটোরের বাগাতিপাড়ায় প্রান্ত সর্দার নামে এক কিশোরকে হত্যা করে অটো ভ্যানে ছিনতাইয়ের অভিযোগে 4 জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। বুধবার বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক দেলোয়ার হোসেন 4 আসামি শরীফুল, লিটন, মাজিদুল ও রানা মণ্ডলকে রায় দেওয়া হয়। একই সাথে প্রত্যেককে 10 লাখ টাকা করে জরিমানা করা হয়। এই সময় শওকত আলী নামের অপর আসামিকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালত জানায়, 2018 সালের 29 সেপ্টেম্বর রাতে যাত্রীবেশী ছিনতাইকারী চক্র প্রান্ত সর্দারের অটো ভ্যান ভাড়া করে পথে চালককে নির্মমভাবে হত্যা করে ভ্যান গাড়িটি, মোবাইল ও টাকা লুটে নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনার দায়ের করা মামলা করে প্রান্তের বাবা। টাঙ্গাইলে পৃথক 2টি হত্যা মামলার 2 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন ভুয়াপুরের গাড়াবাড়ি গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ এবং দেলদুয়ারের বর্ণি গ্রামের সোহরাব হোসেন। বুধবার দুপুরে টাঙ্গাইলে জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালত বিচারক এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2020 সালের 18 জুন ভুয়াপুরের খাড়াবাড়ি গ্রামের মেহেদি মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার অভিযুক্ত আসামি নাজমুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সাথে আসামিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। 2021 সালের 5 মে দেলদুয়ার দক্ষিণ পাড়া গ্রামে হাজেরা বেগম ও তার মেয়ে নাসরিন আক্তারকে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত থাকা সোহরাব হোসেনকে মৃত্যুদণ্ড দেন স্পেশাল জজ আদালত।
রাজধানী কামরাঙ্গীরচরে 3 নারীকে বেঁধে রেখে ডাকাতির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় গ্রেপ্তার ডাকাত সদস্যের কাছ থেকে লুট করা 20 লাখ টাকার মধ্যে 2,20,000 টাকা উদ্ধার করা হয়। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টার এক ব্রিফিংয়ে এসব জানান লালবাগ জোনের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে এটি সাধারণ ডাকাতি মনে হলেও পুরো ডাকাতির ঘটনায় মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন খোদ ওই ভবনেরই আরেক ফ্ল্যাটের গৃহবধূ জিয়ামিন ওরফে জেসমিন। প্রতিবেশী হওয়ায় ভুক্তভোগীর ফ্ল্যাটে যাতায়াত ছিল জেসমিনের। বাসায় টাকা থাকার তথ্য পেলে পরিকল্পনা করেন ডাকাতির। পুলিশ বলছে, ডাকাতির পর সন্দেহ এড়াতে পুরো ঘটনা ভুক্তভোগীর সাথে ছিলেন জেসমিন। সাক্ষীও হন মামলায়। চাঞ্চল্যকর ওই ডাকাতি 4 জন গ্রেফতার হলেও ঘটনা এখন পর্যন্ত 8 জনের জড়িত থাকার সূত্র পেয়েছে পুলিশ। যেদিন ডাকাতির ঘটনা সংঘটিত হবে, জিয়াসমিন নিজেই উক্ত ভবনের নিচতলায় এসে তাদেরকে রিসিভ করে এবং ওই বাসাটা দেখিয়ে দেয়। এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত জিয়াসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসাবে সে রেখেছে। এই ঘটনায় আমরা এই পর্যন্ত মোট 8 জনের জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছি। 4 জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের হাট হিসেবে পরিচিত গাজীপুরের টঙ্গী হাজির মাজার বস্তিতে এবার ভিন্নধর্মী অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মাদক কারবার নিয়ন্ত্রণে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পুলিশের দাবি, মাদক ব্যবসার নেটওয়ার্ক দুর্বল করতে এই উদ্যোগ। বুধবার দিনভর চলা এই যৌথ অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে অংশ নেয় পুলিশ, ডেস্কো এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ সময় বস্তির বিভিন্ন অপরাধ প্রবণ ও মাদক স্পটের অবৈধ বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে নিয়মিত অভিযান চললেও মাদক সেবন ও বিক্রি পুরোপুরি বন্ধ করা যায়নি। তাই এবার প্রচলিত অভিযানের পাশাপাশি অপরাধে ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ, গ্যাস, পানি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন নদ নদীতে আবারও বাড়ছে পানি। উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তর অঞ্চল, মধ্য অঞ্চল ও উপকূলীয় জেলাগুলোতে নতুন করে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও নদী ভাঙনের শঙ্কা। গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাগট ও করতোয়া নদীর পানি বেড়েছে। চর ও নিম্ন অঞ্চলের ফসল পানিতে ডুবে গেছে। জেলার অন্তত 45টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন ঠেকাতে 25টি পয়েন্টে জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। তবে নীলফামারীতে কমতে শুরু করেছে তিস্তা ও এর শাখা নদীগুলোর পানি। অন্যদিকে পটুয়াখালীতে অব্যাহত বৃষ্টিতে নদীর পানি কিছুটা বেড়েছে। ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় নদী ভাঙন ইতিমধ্যে 3 শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদী রক্ষা বাঁধের 60 মিটার অংশে ধস দেখা দিয়েছে। বন্ধ রয়েছে একটি সড়কে যান চলাচল। উজানের বৃষ্টিপাত ও নদীর পানি প্রবাহের উপরে নির্ভর করছে আগামী দিনের পরিস্থিতি, বলছেন সংশ্লিষ্টরা। দেখছেন এখন চারদিক। জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশ পরিবর্তন হয়েছে, তাই জুলাই শহীদ এবং আহতদের কথা মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। দুপুরে রাজধানীর মহাখালীতে জুলাই শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধন শেষে শফিকুল ইসলাম খান বলেন, বিএনপির ছাত্র সংগঠনের 460 নেতা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতে গিয়ে আত্মহুতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে কথা কম বলে কাজ বেশি করার আহ্বান জানান তিনি। আশা করেন ছাত্রদল দেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকায় থাকবে। সন্ত্রাস চাঁদাবাজ সংগঠন হিসেবে প্রতিষ্ঠা না করার আহ্বান জানান নগর প্রশাসক। যেই প্র্যাকটিস গুলো করেছি আমরা দীর্ঘ 17-18 বছরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তার ফলশ্রুতিতে তো জুলাই আগস্টের সৃষ্টি হয়েছে। আমি চাই ছাত্রদল দেশ গড়ার কাজে থাকবে। ছাত্রদল প্রতিটি জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে যেখানে আছে জনাব তারেক রহমানের যে ভিশন ক্লিন এবং গ্রিন, সেই কাজগুলো বাস্তবায়ন করবে। গান, কবিতা, দ্রোহ, প্রেম আর সাম্যের কবি জাতীয় কবি নজরুল ইসলাম। সরকার ঘোষিত নজরুল বর্ষের বছরব্যাপী আয়োজনে অংশ হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে নজরুল জয়ন্তী।
জাতীয় কবির 127তম জন্মজয়ন্তী উপলক্ষে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজন করা হয় দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল প্রবন্ধ উপস্থাপন, নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা। সকালে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আল ফুরকান। অনুষ্ঠানে আলোচকরা বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা নজরুল তার লেখনীর মাধ্যমে আজীবন তুলে ধরেছেন। নজরুলের জীবন ও সাহিত্য নিয়ে যত বেশি গবেষণা হবে, ততই তার দৃষ্টি ও দর্শন সম্পর্কে নতুন নতুন দিক উন্মোচিত হবে বলে উল্লেখ করেন তারা। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের জীবনধারা ও বিনোদন খাতে নতুন মাত্রা যোগ করতে রাজধানীর গুলশানে যাত্রা শুরু করল রেস্টুরেন্ট দ্য গ্র্যান্ডিয়র ও বিনোদন কেন্দ্র প্লেফিনিটি। একই ছাদের নিচে মিলবে প্রিমিয়াম ডাইনিং ও আধুনিক বিনোদন। আউটলেট দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন। দ্য গ্র্যান্ডিয়র এমন একটি প্রিমিয়াম ফুড ডেস্টিনেশন যেখানে পাওয়া যাবে দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন স্বাদের খাবার, এছাড়া আধুনিক স্থাপত্য, নান্দনিক পরিবেশ ও উৎকৃষ্ট সেবার সমন্বয়ে ব্যতিক্রম ডাইনিং অভিজ্ঞতা পাবেন ভোক্তারা। অন্যদিকে প্লেফিনিটি ভবিষ্যৎমুখী মহাকাশ অনুপ্রাণিত নকশায় নির্মিত এই আধুনিক বিনোদন কেন্দ্র, যেখানে রয়েছে অত্যাধুনিক গেমিং সহ নানা ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। শিশু থেকে প্রাপ্তবয়স্করা সব বয়সের দর্শনার্থীদের জন্য এটি হবে আনন্দ, কল্পনা এবং প্রযুক্তি নির্ভর বিনোদনের নতুন জগৎ। হারভেস্ট প্লাস এবং RDRS এর উদ্যোগে ঠাকুরগাঁয়ে হরিপুর উপজেলা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো পুষ্টি সচেতনতা কর্মসূচি ও জিঙ্ক সমৃদ্ধ ফসলের গুণগত মান নিয়ে আলোচনা সভা। দুপুরে ঠাকুরগাঁয়ে হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিউট্রি এগ্রিফিউশন আফ্রিকার কান্ট্রি ম্যানেজার পেনিনা মৌকি। আয়োজকরা বলেছেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি বায়োফার্টিফাইড বা জিঙ্ক সমৃদ্ধ খাবারের পুষ্টি গুণ ও উপকারিতা সম্পর্কে জানতে পারছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে হারভেস্ট প্লাস সলিউশনের প্রোগ্রাম ম্যানেজার মুজিবুর রহমান, প্রজেক্ট ম্যানেজার শাহিনুর কবির, RDRS এর হেড অফ এগ্রিকালচার এনামুল হক, টিম লিডার ডাক্তার সালাউদ্দিন উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা ও রাহুল গান্ধীকে আটকের প্রতিবাদে পার্লামেন্টের সামনে কালো পোশাকে বিক্ষোভে নেমেছেন কংগ্রেস সহ বিরোধী দলীয় নেতারা। অব্যাহত বিক্ষোভ ও চাপের মুখে পরীক্ষা ব্যবস্থা সংস্কার ও তরুণদের আন্দোলনের বিষয়ে সংসদে আলোচনায় সম্মত হয় সরকার, তবে এটি সরকারের যথেষ্ট পদক্ষেপ নয় উল্লেখ করে লোকসভা অধিবেশনে প্রতিবাদ জানায় বিরোধী নেতারা। এমন অবস্থায় স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 5টি দাবি পেশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিজেপির অভিযোগ, শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রশ্ন ফাঁসের ঘটনাকে ঘোরতর পাপ উল্লেখ করে মোদি বলেন, শিক্ষার্থীদের ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে কংগ্রেস। এমন অবস্থায় ককরোচ জনতা পার্টির প্রতিনিধির সঙ্গে ফের আলোচনায় বসতে যাচ্ছে সরকার। তেহরানে যতবার হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজকে লক্ষ্যবস্তু করবে যুক্তরাষ্ট্র, ততবার দেশটির সেতু ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে টানা 11 দিনের মতো ইরানের তাবরিজ, খুজেস্তান ও হরমুজগান প্রদেশে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত, বাহরাইন, জর্ডানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে IRGC। এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয়ের পরিমাণ $3,750 কোটি দাঁড়িয়েছে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। আর যুক্তরাষ্ট্র ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালে জবাব মধ্যপ্রাচ্যের বেসামরিক অবকাঠামোয় নতুন দফায় হামলায় হুঁশিয়ারি দেন তেহরান। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।